প্রিয় বিএ 4th এবং 6th সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে SEC B1 তোমাদের এই যে সাবজেক্টটি থেকে তোমাদের গুরুত্বপূর্ণ আমি 50 নম্বরের একটি প্রশ্ন আসে, সেটি আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি। সাবজেক্টটির নাম তোমাদের হচ্ছে সংগ্রহশালা ও সংরক্ষণাগার, মিউজিয়াম অ্যান্ড আর্চিভ ইন ইন্ডিয়া। এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দিয়েছিলাম যে সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তির ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা যে কোনো একটি মিউজিয়াম বা সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন লেখো 1000 শব্দসীমার মধ্যে। তো এই কোশ্চেনের অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমি একটু আলোচনা করি যে মিউজিয়াম, সংগ্রহশালা এটি কী, ভূমিকা। মিউজিয়াম বা সংগ্রহশালা হলো এমন একটি প্রতিষ্ঠান যা সর্বসাধারণের শিক্ষার জন্য নির্মিত। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম প্রদত্ত সংজ্ঞা অনুসারে সংগ্রহশালা হলো এমন একটি প্রতিষ্ঠান যা লাভজনকহীন, সমাজসেবামূলক এবং সমাজের উন্নতির সাথে নিয়োজিত স্থায়ী সংস্থা যা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ইতিহাসের সাথে জাদুঘরের সম্পর্ক অঙ্গাঙ্গিকভাবে জড়িত। জাদুঘরের কাজ হলো অতীতকে সংরক্ষণ করা, অতীতের জীবন জীবিকা, সংস্কৃতি ও ধর্মীয় জীবনকে সংরক্ষণের মাধ্যমে তুলে ধরা এবং তা প্রদর্শনের ব্যবস্থা করা। অতীত সংরক্ষণে যেমন জাদুঘরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি ইতিহাস চর্চাকে প্রসারিত করতে জাদুঘরের ভূমিকা অনস্বীকার্য। সুতরাং ইতিহাস ও জাদুঘর হলো একে অপরের পরিপূরক। সাম্প্রতিককালে আমার দেখা জাদুঘর বা সংগ্রহশালা, সম্প্রতি আমি আমার কলেজের শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীদের সাথে ভারতীয় জাদুঘর বা সংগ্রহশালা পরিদর্শনে গিয়েছিলাম। এই জাদুঘরটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত। এটি স্থাপিত হয় 1814 খ্রিস্টাব্দে। ভারতীয় জাদুঘর কলকাতায় অবস্থিত। ভারতীয় জাদুঘরটি ডাচ জীববিজ্ঞানী ডক্টর নাথানিয়াল ওয়ালিজের উদ্যোগে 1814 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এই জাদুঘরটি হলো ভারতের বৃহত্তম জাদুঘর এবং বিশ্বের প্রাচীনতম জাদুঘর। 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটির সদস্যগণ মূলত মানুষের তৈরি বস্তু ও প্রাকৃতিক সামগ্রী সংরক্ষণে একটি জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তাদের উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের সমকালীন শিল্প সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে বিকাশ ঘটানো। প্রাথমিক পর্বে এশিয়াটিক সোসাইটির গৃহে সংগ্রহশালা বা জাদুঘর স্থাপিত হয়েছিল। পরে এর আয়তন বৃদ্ধি পেতে থাকলে 1808 সালে ব্রিটিশ সরকার এশিয়াটিক সোসাইটিকে কলকাতার চৌরঙ্গিতে জাদুঘর নির্মাণের জন্য জমি প্রদান করে এবং ডক্টর নাথানিয়াল ওয়ালিজের তত্ত্বাবধানে 1814 সালে এই ভারতীয় জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। প্রবেশ মূল্য। আমাদের প্রদর্শিত ভারতীয় জাদুঘরের প্রবেশ মূল্য শিশুদের জন্য মাত্র 20 টাকা, তবে প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকদের জন্য প্রবেশ মূল্য 50 টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য প্রবেশ মূল্য 500 টাকা। এখানে ফটোগ্রাফির ব্যবস্থাও রয়েছে, সেক্ষেত্রে জেড ক্যামেরা ও ফোন ক্যামেরায় ফটো তোলার জন্য 50 টাকা দিতে হয়। পরিদর্শনের দিনক্ষণ। ভারতীয় জাদুঘর সোমবার ছাড়া মঙ্গলবার থেকে শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এবং শনিবার ও রবিবার সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। ভারতীয় জাদুঘর বা সংগ্রহশালার বিভাগ। আমাদের প্রদর্শিত কলকাতার ভারতীয় জাদুঘরটি হলো মূলত সাংস্কৃতিক ও বিজ্ঞানমূলক জাদুঘর। বর্তমানে এই জাদুঘরটি মোট 6টি বিভাগের রয়েছে। পুরাতন বিভাগ ভারতীয় জাদুঘরের প্রথম বিভাগটি হলো পুরাতত্ত্ব বিভাগ। তারপরে বীথিকা। পুরাতত্ত্ব বিভাগে প্রবেশের সামনে রয়েছে ভারহুত বীথিকা। ইহা মূলত একটি বৌদ্ধ বিহার। 1873 সালে মধ্যপ্রদেশের সতনার কাছে ভারহুত গ্রামের পূর্ব দিকে একটি তোরণ ও দীর্ঘ স্তম্ভ বেষ্টনী আবিষ্কৃত হয়। 1878 সালে এই স্তূপের নিদর্শনগুলি সাজিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই বীথিকায়। ঠিক আছে, এই বীথিকায় রয়েছে 7 ফুট উচ্চতার বেষ্টনীযুক্ত স্তম্ভ, সূচি এবং নানা কারুকার্য খচিত। ঠিক আছে, এর পূর্ব তরণটির উচ্চতা প্রায় 23 ফুট। তো এইভাবে তোমরা একটু পড়ে নেবে, কারণ পুরোটা আলোচনা করতে গেলে তোমাদের ভিডিওটি একটু লং হবে। আমি জাস্ট একটু তোমাদের বলে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে নেবে। বুদ্ধগয়া। এই পুরাতত্ত্ব বিভাগে ভারহুত বীথিকার পরেই আছে বুদ্ধগয়া। বিহারের গয়া জেলার নিরঞ্জন নদীর তীরে বুদ্ধগয়া অবস্থিত। এখানে প্রদর্শিত হয়েছে মূলত বৌদ্ধ গয়ার পুনর্নির্মিত
বেষ্টনী ও তার স্তম্ভ, সূচি এবং শীর্ষ প্রস্তর প্রভৃতি। বুদ্ধগয়ায় যে অশ্বত্থ গাছের তলায় বসে গৌতম বুদ্ধ বুদ্ধিজ্ঞান লাভ করেছিলেন, সেই বেষ্টনী স্থাপত্য এই সংগ্রহশালায় প্রদর্শিত হয়েছে। কেবল তাই নয়, বেলে পাথরের বেষ্টনী, রথারূঢ় সূর্য, জীবজন্তু, পদ্মফুল, ঠিক আছে, যক্ষিণী মূর্তি, মিথুন মূর্তি, বুদ্ধদেবের জীবনের নানা দৃশ্য শোভা এখানে প্রদর্শিত হয়েছে। গান্ধার বীথিকা। বুদ্ধগয়া পরেই অবস্থিত রয়েছে গান্ধার বীথিকা। এই কক্ষে মূলত দক্ষিণ আফগানিস্তান, উত্তর পাকিস্তান, ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশের মধ্যবর্তী পাহাড় বেষ্টিত অঞ্চলের প্রাচীন যুগের ইতিহাস তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তারপর রয়েছে দেখো মাথুরা বীথিকা। পুরাতত্ত্ব বিভাগের গান্ধার বীথিকার সামনেই রয়েছে মাথুরা শিল্পের নিদর্শন। এই নিদর্শন সংরক্ষণের মধ্য দিয়ে তৃতীয় ও চতুর্থ শতকের প্রাচীন ভারতের স্থাপত্য নিদর্শনগুলি তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু বহু ছোট ছোট প্রশ্ন কিন্তু তোমাদের ইন্টারনালে কিন্তু আসতে পারে, যাদের ইন্টারনাল পরীক্ষা রয়েছে 4th সেমিস্টারে। অন্যান্য নিদর্শন কি রয়েছে তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, ভারতীয় জাদুঘরে এই পুরাতত্ত্ব বিভাগে সংরক্ষিত হয়েছে গুপ্ত পরবর্তী কিছু শিল্প, যেমন কালো পাথরে খোদিত গঙ্গাবতরণ দৃশ্য, দ্বারপালের আবক্ষ মূর্তি, মকর বাহন গঙ্গা, যা বিহার থেকে সংগ্রহ করা হয়েছে। মুদ্রা। ভারতীয় জাদুঘরের পুরাতত্ত্ব বিভাগে সংরক্ষিত অন্যতম এক বিভাগ হলো মুদ্রা। এই সংগ্রহশালায় বিভিন্ন যুগের ভারতের 50,000-এর বেশি সংখ্যক মুদ্রার এক বিরাট সম্ভার রক্ষিত আছে। আনুমানিক খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত এই মুদ্রাগুলি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে। ঠিক আছে, তো এগুলো একটু দেখে নাও তোমরা, স্ক্রিনশট তুলে নিও, এবং স্ক্রিনশট তুলে তোমরা এই 50 নম্বরের এই কোশ্চেনটি ভালো করে রেডি করে নাও, কারণ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। ঠিক আছে, শিল্পকলা বিভাগ। ভারতের জাদুঘরের দ্বিতীয় তলে রয়েছে ভারতের প্রাচীন কাল থেকে বর্তমান কালের নানা শিল্পীর বিভিন্ন প্রকৃতির চিত্রকলা। ঠিক আছে, মধ্যযুগের চিত্রকলা। ঠিক আছে, এগুলো একটু দেখে নাও। দক্ষিণী চিত্রকলা। মুঘল যুগে দক্ষিণ ভারতে বিজাপুর, গোলকুন্ডায় চিত্রশিল্প বিকাশ লাভ করেছিল। তারপর রয়েছে ভূতত্ত্ব বিভাগ। ঠিক আছে, ভূতত্ত্ব বিভাগ রয়েছে এরপর। তারপর রয়েছে আমাদের প্রাণীতত্ত্ব বিভাগ। ভারতীয় জাদুঘরের উত্তর পূর্ব কোণে রয়েছে প্রাণীতত্ত্ব বিভাগ। এখানে বিভিন্ন দেশি ও বিদেশি পশু পাখি ও তাদের বাসস্থান উপযোগী ভিন্ন ভিন্ন মডেল সংরক্ষিত হয়েছে। এখানে স্থান পেয়েছে বানর, চিতাবাঘ, জলাভূমির বাস্তুতন্ত্র, জিরাফ, জলপ্রপাত প্রভৃতি। ঠিক আছে, এছাড়া এখানে রয়েছে বিভিন্ন প্রাণী, যেমন ডাইনোসর, ঠিক আছে, ভারতীয় হাতি, জিরাফ সহ একাধিক কঙ্কাল এবং বিশ্বের বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণীর জীব বৈচিত্র্য ও বিবর্তন। নৃতত্ত্ব বিভাগ। এই বিভাগটিতে রয়েছে প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন মানবজাতির বিবর্তন, মানব মস্তিষ্ক গঠন, হাত পা শারীরিক বিবর্তন সম্পর্কে প্রদর্শনী। অর্থনীতির বিভাগ। ঠিক আছে, অর্থনীতির বিভাগটি তোমরা একটু দেখে নাও। তারপর রয়েছে আমাদের অন্যান্য বিভাগ। ঠিক আছে, অন্যান্য বিভাগ কী রয়েছে? উপরে উল্লেখিত এই বিভাগগুলি ছাড়াও ভারতীয় জাদুঘরে সংরক্ষিত হয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার বেশ কিছু নিদর্শন, পৃথিবীর প্রাচীনতম সভ্যতার ব্যবহৃত বিভিন্ন পোড়ামাটির শিল্প নিদর্শন, হাতিয়ার, মিশরের রাজাদের মূর্তি, মিশরীয় দেবদেবী, মিশরীয় পিরামিড, মমি এখানে সংরক্ষিত প্রদর্শিত হয়েছে। তো 50 নম্বরে তোমরা যদি এই উত্তরটি আসে, মানে প্রশ্নটি আসে, তোমরা এই উত্তরটি লিখতে পারো, ভালো করে খাতায় নোট করে নিতে পারো, বা তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো যারা নোটস তোমরা কালেক্ট করোনি। আর যারা মনে করছো এই সাবজেক্টের নোটস তোমরা কালেক্ট করবে সেক বি 1-এর, তারা অবশ্যই তোমরা কালেক্ট করে নিতে পারো। এবং যারা সেক বি এর জন্য বলছো, সেক বি এর নোটস আমার তৈরি করা এই সেমিস্টারে হয়নি, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ আমি তোমাদের ম্যাক্সিমাম যারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল, আমি বলেছিলাম সেক বি 1টি তোমরা কিন্তু নেওয়ার জন্য আমি বলেছিলাম। ঠিক আছে, তো অনেকে নাওনি, যোগাযোগ হয়নি। তো দেখো কোনো জায়গা থেকে তোমরা যদি নোটস কালেক্ট করতে পারো, তবু আমি তোমাদের সাজেস্টিভ প্রশ্ন দিয়ে দিয়েছি এবং কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। পুরো ফুল পিডিএফ নোটস আমি পাচ্ছি না, তবে সেক বি 1 যাদের রয়েছে সংগ্রহশালা, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো এবং নোটস তোমরা কালেক্ট করে নিতে পারো। এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দেবে, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।